আমরা যারা ক্লাস 9-10-এ পড়ি তারা কিন্তু অনেক বছর যাবৎ ত্রিভুজ কি, ত্রিভুজ চিনি, কিভাবে অঙ্কন করতে হয় সেগুলো আমরা ছোট ক্লাসে পড়ে আসছি। বাট আমরা কি কখনো খেয়াল করেছি কি কি দেওয়া থাকলে ত্রিভুজটা অঙ্কন করা যায়, বা কি কি দেওয়া থাকলে ত্রিভুজটা অঙ্কন করতে পারবো, বা কি দেওয়া না থাকলে ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না? তার চাইতেও আগে যে বিষয়টা, ত্রিভুজের কি সংজ্ঞাটা আমরা পারি? যদি তোমরা এই প্রশ্নগুলোর কনফিউশন দূর করতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখো, খুব সহজেই আমি তোমাদেরকে এগুলো ক্লিয়ার করে দিব। দেখো, প্রথমত আমি আসি ত্রিভুজের সংজ্ঞাটায়। সো ত্রিভুজ আমরা কিন্তু আসলে খুব সহজেই আঁকিয়ে ফেলি। এই যে এটা একটা কি ত্রিভুজ, তাই না? হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজটাকে আমরা একটু ভেঙে এটার সংজ্ঞাটা বের করি। যেমন খেয়াল করে দেখো, এখানে কি আছে? এখানে তিনটা রশ্মি আছে। ওকে, তিনটা রশ্মি আছে বা রেখাংশ আছে, তিনটা রেখাংশ আছে। সো এই তিনটা রেখাংশ, একটা, দুইটা, তিনটা, এই তিনটা রেখাংশ মিলে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করছে। এই যে আবদ্ধ একটা ভুজ তৈরি করছে। সো এই যে আবদ্ধ ভুজ, এই ভুজটাকে আমরা বলবো, যেহেতু তিনটা বাহুর সমন্বয়ে আবদ্ধ ভুজ, তাহলে সেটাকে আমরা বলবো ত্রিভুজ। এই ট্রাই থেকে আসছে ত্রিভুজ, এটা একটা হচ্ছে গ্রিক শব্দ থেকে, তিনের, এটাকে আমরা ট্রাই বলে থাকি। আবার খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল, এই তিনটা ভুজ যখন একটা জায়গায় আবদ্ধ হয় তখন কিন্তু তিনটা অ্যাঙ্গেল তৈরি হয়, তিনটা কোণ তৈরি হয়। সো সেইখান থেকে নামটা আসছে ট্রাই অ্যাঙ্গেল। সো এই ট্রাইঅ্যাঙ্গেলের সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে দিব? তিনটি বাহু দ্বারা আবদ্ধ, দেখো, তিনটি বাহু দ্বারা, ওই রেখাংশগুলোকে আমরা যখন একটা ভুজের ভিতরে অন্তর্ভুক্ত করি সেখানে আমরা বলি ওটাকে বাহু। অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ভুজকে বা ক্ষেত্রকে ত্রিভুজ বলি। ঠিক আছে, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলি। ওকে, সো এইখানে তোমাদেরকে যেই বিষয়টা আমি নতুন করে বলে দিব, বা এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে যখন তোমরা সম্পাদ্য পড়তে যাবে। সো কি, খেয়াল করে দেখো, এই ত্রিভুজে আছে কি আসলে? প্রথমত কি আছে? তিনটা বাহু, তিনটা বাহু আছে। এরপরে কি আছে? তিনটা কোণ আছে, তাই তো? সো তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে। টোটাল জিনিস আছে কয়টা? টোটাল জিনিস আছে কিন্তু 6টা। এখানে যদি আমি বলি 3, এখানে 3, খেয়াল করে দেখো কয়টা জিনিস আছে? 6টা। এই 6টার ভিতরে যদি যে কোনো তিনটার মান দেওয়া থাকে, তিনটার মান যদি দেওয়া থাকে তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। ঠিক আছে, কি করতে পারবা? তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে। তার মানে কি, এখান থেকে যদি তোমার তিনটার মান দেওয়া থাকে, মনে করো দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে তুমি পারবা। আবার যদি তোমার তিনটা বাহুই দেওয়া থাকে তাহলেও তুমি পারবা। অথবা তোমার যদি দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকে তারপরেও তুমি পারবা। সো সাধারণত তোমরা খেয়াল করবা তিনটা মান দেওয়া থাকবেই তোমাদের কোশ্চেনে। সো যদি এইটা কখনো খুঁজে পাও তাহলে বুঝবা যে এটা কি ত্রিভুজ অঙ্কন করা যাবে। সো এটা যদি তুমি না পারো, তিনটা মান দেওয়া আছে তারপরে তুমি পারতেছো না, তার মানে ওইটাতে তোমার গাফিলতি থাকতে পারে, এটা তোমরা প্রথমত ধরে নিবা। সো তাহলে আমরা এই স্লাইড থেকে কি শিখলাম? ত্রিভুজের সংজ্ঞা কি, ত্রিভুজ কাকে বলে, এবং ত্রিভুজ অঙ্কন করার জন্য কি কি প্রয়োজন হয় সেগুলো আমরা দেখলাম। সো এটা আমাদের কিসে হেল্প করবে? সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে হেল্প করবে। সো
দেখো এখন যদি আমরা যাই ত্রিভুজ যে সংজ্ঞাটা পড়লাম, ত্রিভুজ আসলে বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলোর জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। সো এখন আমরা সেগুলোকে বিভিন্ন নামে ভাগ করব। যেমন তোমরা সবচাইতে বেশি পরিচিত যেটা, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। খেয়াল করে দেখো আমি কি বলছিলাম, তিনটা বাহু লাগে ত্রিভুজের ক্ষেত্রে। সো 1 2 3, তিনটা বাহু। এই তিনটা বাহু যদি মান সমান হয়, খেয়াল করে দেখো তিনটা বাহুর মান সমান হতে হবে, অর্থাৎ একটা বাহু 5 সেন্টিমিটার, আরেকটা বাহু 5 সেন্টিমিটার, আবার অপর যে বাহুটা থাকবে সেটাও কিন্তু 5 সেন্টিমিটারই হবে। তাহলে ওই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে আমি ত্রিভুজটা অঙ্কন করলাম, এই এ বি সি, সো এই ত্রিভুজটাকে আমরা যখন লিখবো, কোনো একটা ত্রিভুজকে লিখবো, তখন আমরা এইভাবে লিখবো, ত্রিভুজ চিহ্ন দিব ছোট করে একটা, তারপরে বলবো এ বি সি। এটা হচ্ছে আমাদের প্রকাশ পদ্ধতি। ম্যাথে যখন আমরা লিখবো, খাতায় যখন লিখবো, এইভাবে লিখবো ত্রিভুজ এ বি সি। সো এই যে তিনটা ত্রিভুজটা, এই ত্রিভুজটার তিনটা বাহু আছে। কি কি বাহু আছে খেয়াল করে দেখো, তিনটা বাহু আছে এ বি, আরেকটা বাহু আছে কি বি সি, আরেকটা আছে সি এ। দেখো তিনটা বাহু, সো তিনটা বাহুর মান যদি সেম হয়, অর্থাৎ এইগুলাকে যদি আমি এইভাবে বলে দেই, ইকুয়াল সাইন, ঠিক আছে, প্রত্যেকটা বাহুই সমান, তাহলে আমরা বলতে পারবো কি, তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। সমান বাহু থেকে আসছে সমবাহু ত্রিভুজ। সো সমবাহু ত্রিভুজ যদি চিনে থাকো, খেয়াল করে দেখো এই বাহু, এই বাহু, এই বাহু সমান, তাহলে এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। এখন এই বাহু তো গেল, এখন আমি তাহলে কোণ কি হবে খেয়াল করে দেখো, এখানে কোণগুলাও দেখো, এ কোণ, বি কোণ, সি কোণ, এই প্রত্যেকটা কোণ কি জানো, এই প্রত্যেকটা কোণও তখন সমান হয়ে যাবে। মজার বিষয় না? দেখো প্রত্যেকটা কোণও কি হবে, সমান হবে। তার মানে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। তাহলে আমরা বলতে পারবো যে সমবাহু ত্রিভুজের সব কিছুই সমান হবে। কোণগুলো একটা আরেকটার সাথে সমান, বাহুগুলো আরেকটা আরেকটার সাথে সমান। সো যদি এই যে সমবাহুটা বুঝে থাকো, তাহলে তোমরা যখন পরিমিতি পড়বা, সেখানে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে, ঠিক আছে। সো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে, তখন কিন্তু তোমার সমবাহু ত্রিভুজের ত্রিকোণমিতিও আসবে। সো একটু ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। এর পরবর্তীতে খেয়াল করে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ। অলরেডি তার মানে কি নামের ভিতরেই আছে। সম মানে কি, অলরেডি আমি তোমাকে বলছি সমান, সমান। দ্বি মানে কি, দ্বি মানে হচ্ছে দুই, আর বাহু মানে তো বাহু বা রেখাংশ যেটাই বলো। তার মানে যেই ত্রিভুজের দুইটা বাহু সমান, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান, তাকে বলবে সমদ্বিবাহু ত্রিভুজ। সো সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে অঙ্কন করবা, এই যে। সো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার কি কি দেওয়া থাকবে সাধারণত, তোমাকে যখন অঙ্কন করা দেখবে, এই যে এটার একটা মান দেওয়া থাকতে পারে। খেয়াল করে দেখো, তোমাকে এইভাবে বলবে যে সমদ্বিবাহুর সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ, বলে দিবে দেখো সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তার মানে এখানে তোমার কয়টা মান দেওয়া আছে বলো তো, এখানে কয়টা মান দেওয়া আছে, এটা মনে করো 5, এইটাও হচ্ছে 5, এটা কি সমান দুইটা বাহু, ঠিক আছে। তার মানে এখানে খেয়াল করে দেখো তোমার কিন্তু অলরেডি দুইটা মান দেওয়া আছে। আর যদি এখানে একটা কোণ দেওয়া থাকে, তাদের অন্তর্ভুক্ত যদি একটা কোণ দেওয়া থাকে, তাহলেই কিন্তু এই ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব। যদি এই অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকে, দেখো এই কোণ, এখান থেকে তুমি 5 সেন্টিমিটার কাটবে, এখান থেকে 5 সেন্টিমিটার কাটবা, এই দুইটা যোগ করে দিবা, ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো,
সমান, যেই ত্রিভুজের দুইটা বাহুর মান সমান তাদেরকে বলে সমবাহু ত্রিভুজ। সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার সাধারণত মানগুলো এমন দেওয়া থাকবে যে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা দেওয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত, দেখো এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ কত একটা মান দেওয়া থাকবে, তখন তুমি এই ত্রিভুজটা অঙ্কন করতে পারবে। এর পরবর্তীতে খেয়াল করে দেখো বি সমবাহু। বি মানে কি? বি মানে এখানে বোঝাচ্ছে নয়, মানে না, নয় বা না, তুমি যেটাই বলো, নাও বলতে পারো অথবা নয়ও বলতে পারো, যেটা মনে হয়। আর সমর ওইখানে সমান বোঝাচ্ছে, সমান, আর বাহু মানে তো বাহু। সো যেই ত্রিভুজের বাহুগুলা সমান না, খেয়াল করে দেখো, বাহুগুলা সমান না মানে কি, একটা বাহু আরেকটা বাহুর সাথে মিলবে না, মান সমান থাকবে না, বিষমবাহু হবে। ঠিক আছে, যেমন খেয়াল করে দেখো, এই যে এটা যদি একটা বাহু, এটা ধরো একটা বাহু নিলাম, সো এখান থেকে আমি আরেকটা বাহু নিলাম এইটুক, সো আরেকটা বাহু হচ্ছে এইটুক। দেখো তিনটা বাহুই দেওয়া আছে, বাট তিনটা বাহু কেউ কারোর সাথে সমান না। সো তখন এইটা হচ্ছে কি একটা এ বি সি, এখানে এ বি বি সি এর সমান না, আবার বি সিও এ সি এর সমান না বা সি এর সমান না। যদি কোনো ত্রিভুজের বাহু একটা আরেকটার সাথে সমান না থাকে তখন সেটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। সো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার কি থাকবে, এই বিষমবাহুজের ক্ষেত্রে দেখবা তিনটা বাহুর মানই দেওয়া থাকবে, তিনটা বাহুর মানই দেওয়া থাকতে পারে, তখন দেখবা যে এই ত্রিভুজটা অঙ্কন করা পসিবল হবে। ঠিক আছে, তিনটা বাহুর মান দেওয়া থাকবে, তখন তুমি এগুলো অঙ্কন করতে পারবে। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে কি আছে, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে এইটা মনে রাখবা যে আমরা তো অলরেডি এর আগে কিন্তু শিখে আসছি যে সূক্ষ্মকোণ কাকে বলে। সো এখন তোমাকে ওই সূক্ষ্মকোণটাকে এইখানে ইমপ্লিমেন্ট করবা। যেমন একটা ত্রিভুজের, আমি প্রথমেই তোমাকে বলছিলাম কি, একটা ত্রিভুজে কি থাকে, একটা ত্রিভুজে কি থাকে, তিনটা কোণ থাকে। খেয়াল করে দেখো, এখানে একটা কোণ, এইখানে একটা কোণ এ বি সি, এইখানে আরেকটা কোণ। দেখো এ কোণ, বি কোণ আর হচ্ছে সি কোণ, তিনটা কোণ। এই তিনটা কোণের ভিতরে যে কোনো একটা কোণ, এটা কিন্তু ভালো করে মনে রাখো, তিনটা ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ বলে যার মান 0 থেকে 90 ডিগ্রির ভিতরে, ওই কোণটাকে বলে সূক্ষ্মকোণ। সো সূক্ষ্মকোণ যে কোনো একটা, তিনটাই না, যে কোনো একটা সূক্ষ্মকোণ হলেই সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, সো তাহলে এই সূক্ষ্মকোণী ত্রিভুজ বুঝতে পারছো। সাথে সাথে আমি তোমাকে এই যে আরেকটা জিনিস বলে দেই, সমকোণী। অলরেডি কিন্তু তোমরা বুঝেই গেছো সমকোণ কাকে বলে, যেই ত্রিভুজের একটা কোণের মান কত 90 ডিগ্রি, তাহলে সেটাকে বলবে সমকোণী ত্রিভুজ। এই যে এই কোণটাকে বলে 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে তাই না? সো এইটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো আমি কি বলছিলাম, একটা কোণ যদি সূক্ষ্মকোণ থাকে তাহলে সেটা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর যদি একটাই 90 ডিগ্রি থাকে, অবশ্যই একটাই 90 ডিগ্রি থাকবে, একটার চাইতে বেশি 90 ডিগ্রি থাকা পসিবল না, তাহলে ত্রিভুজ হবে না। সো 90 ডিগ্রি যদি একটা কোণ হয় তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। সো এই দেখো এ বি সি, সো এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে বি কোণটার মান হচ্ছে কত 90 ডিগ্রি। এইটা তোমরা যখন 9, 10-এর ত্রিকোণমিতি পড়বা সব জায়গায় দেখবা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বারবার বলবে। সো এইটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। তার মানে এই যে আমি এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো কি, সূক্ষ্মকোণ পড়লাম, সমকোণ পড়লাম, এখন তোমাকে দেখাবো স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে জানো? আরে এটা তো কি বলেন ভাইয়া, এটা তো হচ্ছে একদম সহজ, কারণ একটু আগে আমরা পড়ে আসলাম যে কোণ কাকে বলে, স্থূলকোণ। হ্যাঁ, 90 ডিগ্রির বেশি
আর এতক্ষণ ঘ্যান ঘ্যান করতেছি আমরা কি নিয়া, যে 90 ডিগ্রি হইলে সমকোণ, 90 ডিগ্রির কম যদি একটা কোণ হয় সেই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ থাকলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণ থাকলে সমকোণী ত্রিভুজ। তো স্থূলকোণ যদি থাকে তাহলে এটার নাম কি হবে? অবশ্যই স্থূলকোণী ত্রিভুজ। এটা যদি এবিসি ত্রিভুজ হয় তাহলে বি কোণটা কি? স্থূলকোণ। ধরে নিলাম 135 ডিগ্রি। সো এই যে বি কোণটা যেহেতু 135 ডিগ্রি, তাহলে সেটাকে আমরা বলবো কি? স্থূলকোণী ত্রিভুজ। সো এবিসি ত্রিভুজটা কি? ত্রিভুজ এবিসি স্থূলকোণী ত্রিভুজ। সো তার মানে দেখো, এই যে আমি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ এগুলো 3টা ভাগে ভাগ করলাম। এই 3টা ভাগ কিভাবে করলাম? কোণ কেমন সেটার উপরে ভিত্তি করে। আবার তুমি খেয়াল করে দেখো, এই 3টার সাথে সাথে আমি তার আগে কি পড়লাম? 3টা পড়লাম, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই 3টা ত্রিভুজ কি? বাহু বেদে ত্রিভুজের নামকরণ। এখন যে 3টা পড়লাম সেগুলো হচ্ছে কি? কোণ বেদে ত্রিভুজের প্রকারভেদ। তার মানে আমি কিন্তু অলরেডি 6টা ত্রিভুজ তোমাদেরকে চিনিয়ে ফেলেছি। সো এখন আমরা আরেকটু, যেমন আমরা এর আগে কিন্তু কোণ নিয়ে আলোচনা করছি, বাট ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো একটু চেঞ্জ হয়। যেই চেঞ্জটা আমি এখানে তোমাকে দেখাবো। 2টা স্পেশাল নাম আছে কোণের। এই যে খেয়াল করে দেখো, বহিস্থ এবং অন্তস্থ কোণ। বহিস্থ কোণ কাকে বলে, অন্তস্থ কোণ কাকে বলে, এটার জন্য তোমার ত্রিভুজটাতে আসতে হবে। সো দেখো, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। প্রথমত ত্রিভুজের জন্য কি লাগে? ত্রিভুজের জন্য 3টা বাহুর প্রয়োজন হয়। ধরে নিলাম একটা, এরপরে নিলাম আরেকটা, এরপরে নিলাম আরেকটা। সো আমি কি পেলাম? 3টা বাহু একটা আবদ্ধ ক্ষেত্রে আবদ্ধ করলাম, তাহলে একটা ত্রিভুজ তৈরি হলো। সেই ত্রিভুজের 3টা কোণ কিন্তু তৈরি হয়েছে। খেয়াল করছো? এই যে এটা ধরে নিলাম, এটা এ বাহু বিন্দু, বি বিন্দু, এটা সি বিন্দু। সো এই দেখো, এ একটা কোণ উৎপন্ন করছে, এখানে সি এখানে একটা কোণ উৎপন্ন করছে, বি এইখানে একটা কোণ উৎপন্ন করছে, তাই না? তো এখন আমার বুঝতে হবে যে অন্তস্থ কোণটা আসলে কোনটুকু। ঠিক আছে, অন্তস্থ কোণটা কোনটা, আবার বহিস্থ কোণটা কোনটা, এইটা কিন্তু আমি বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট খেয়াল করে না। সো তারা খালি মুখস্থ করে, মুখস্থ করলে আসলে মনে থাকবে না। এগুলো তোমার এমসিকিউতে আসবে। এটা তোমার যে কোনো উপপাদ্য পড়তে গেলে তখন বলবে, তুমি নিজে নিজে পড়ে বুঝতে পারবে না। যদি বুঝতে চাও তাহলে অবশ্যই এই অন্তস্থ কোণ, বহিস্থ কোণ বুঝো। এখানে তোমার প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ভিতরে যেই কোণটা আছে, এই কোণটা দেখো, এটা কি ত্রিভুজের ভিতরে না? এই কোণটা কি ত্রিভুজের ভিতরে না? হ্যাঁ, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, লাল কালার দিই। এই কোণটা কি ত্রিভুজের ভিতরে? তাহলে এই কোণটাকে আমরা বলবো অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, ওকে। অন্তস্থ কোণ, দেখো অন্তস্থ কোণ, কারণ কি? অন্তর মানে কি? অন্তর হচ্ছে ভিতরে থাকে, ঠিক আছে? অন্তর হচ্ছে ভিতরে থাকে। সো ভিতরের কোণটা হচ্ছে অন্তস্থ কোণ। এখন তাহলে বলতে পারো, তাহলে 3টাই তো অন্তস্থ কোণ, বহিস্থ কোণ কোথায়? ওকে, আমি তোমাকে বহিস্থ কোণ বোঝাচ্ছি। দেখো, এই যে ত্রিভুজ, এই যে বাহুটা, এই বাহুটা কি একটা রেখাংশ না? এই রেখাংশটাকে যদি আমরা বর্ধিত করি, দেখো বাইরের দিকে বর্ধিত করলাম, এই যে এই দিকে কি করলাম? বর্ধিত করলাম। সো বর্ধিত করার ফলে খেয়াল করে দেখো, এই বর্ধিত করার ফলে এইখানে কি আরেকটা কোণ উৎপন্ন হয়েছে না? দেখো সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এইখানে কি একটা কোণ উৎপন্ন হচ্ছে না? এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ। এই যে দেখো, এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা কি অন্তস্থ কোণ, এইটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এইটা হচ্ছে কি বহিস্থ
কোণ, এই যে দুইটা কোণ দেখো, এই ভিতরে যেটা এটা অন্তস্থ কোণ, বহিস্থ কোণ হচ্ছে ভিতরেরটা। এখন আমাকে বলতে পারো যে ভাইয়া এখানে তো এই এসি বাহুকে বর্ধিত করলেন কেন? এসিকে মনে করো ডি পর্যন্ত বর্ধিত করছিলাম আমি, এটা একটা নাম দিয়ে দিই তাহলে তোমাদের পরবর্তীতে, ডি পর্যন্ত বর্ধিত করছিলাম। এটা হচ্ছে তখন বি সি ডি হচ্ছে কি বহিস্থ কোণ, বি সি ডি হচ্ছে কি বহিস্থ কোণ। আর অন্তস্থ কোণ কোনটা? অন্তস্থ কোণ হচ্ছে এ সি বি, এটা হচ্ছে অন্তস্থ কোণ বহিস্থ কোণ। এখন তোমাদেরকে আমি এইটাই একটু ভিন্নভাবে দেখা, আরেকটা তোমাদের হইতে পারে যে আমি মনে হয় এই একটা বাহু বর্ধিত করলাম তাহলে তো হইল না, এটাকে কি করতে হবে? এটাকে কপি করে, যাই হোক কপি, এখানে আমি তোমাকে ত্রিভুজটা অঙ্কন করেই দেখাই আবার। এই দেখো এখানে আমি একটা ত্রিভুজ নিলাম, এইটাই তো আমার ছিল তাই না, যে তোমাদের কথা ছিল যে এইখানে এ বি সি, এখানে তো আমি এ সি বাহুকে বর্ধিত করছি, এই সময় এ সি বাহুকে বর্ধিত করছি না, এ সি বাহুকে বর্ধিত করছি, কিন্তু এখন আমার, তুমি বলতে পারো যে এসি না, এখন আপনার বিসিকে বর্ধিত করতে হবে। সো বিসিকে বর্ধিত করে দিলাম, ঠিক আছে। সো বিসিকে বর্ধিত করে দিলাম হচ্ছে এই ডি পর্যন্ত। দেখো এটা কিন্তু বর্ধিত করে দিলাম, তার মানে কি এখানে কি অন্তস্থ কোণ বহিস্থ কোণ নাই? না, এখানেও অন্তস্থ কোণ বহিস্থ কোণ আছে। খেয়াল করে দেখো, এটা কি আমার ছিল অন্তস্থ কোণ, এইটা বর্ধিত করার কারণে আমার এইটা হচ্ছে বহিস্থ কোণ। এইটা দেখো, একটা বাহুকে বর্ধিত যদি আমি করি তাহলে কিন্তু একটা বাইরে কোণ উৎপন্ন হচ্ছে, সো এইটাই হচ্ছে তখন বহিস্থ কোণ, বহিস্থ কোণ। সো এখন তোমরা এইটাও বলতে পারো যে ভাইয়া এইখানে এই বাহুকে বর্ধিত করলাম একটা বহিস্থ কোণ পেলাম, আবার এই যে এখানে এসি বাহুকে বর্ধিত করলাম বহিস্থ কোণ পেলাম। তাহলে এইখানে আমি তোমাকে আরেকটু বলে দেই, এটা হচ্ছে কি অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণটা কোনটা? এ সি বি। আর বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে এ সি ডি। এই যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো, একই ত্রিভুজ না, একই ত্রিভুজের এই সি কোণ, এখানেও কিন্তু সি কোণ, সো এই সি কোণ আর এই সি কোণ তো সমান, একই যেহেতু ত্রিভুজ। সো এইখানে বহিস্থ কোণ কি, একবার আমি এটা কাউন্ট করছি, একবার এটা কাউন্ট করছি। এই ক্ষেত্রে যেহেতু এই কোণ, এই কোণের বিপরীতে বহিস্থ কোণ এইটা, এই কোণ, তার মানে আমি এইটা বলতে পারবো যে এ সি ডি আর এইখানে বহিস্থ কোণ বিসিডি, দুইটা কোণের মানই হচ্ছে সমান। ওকে, এই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের এই বিষয়টা কিন্তু তোমরা খেয়াল করে রাখো। এর জন্য বললে যে তুমি যেই বাহুকেই বর্ধিত করো কোনো সমস্যা নাই, তুমি যেই বাহুটাকেই বর্ধিত করো বহিস্থ কোণের মান সেম থাকে। ওকে, যেই বাহুকেই বর্ধিত করো বহিস্থ কোণের মান কি থাকবে? সেম থাকবে। তাহলে আশা করি তোমরা এই যে ত্রিভুজ এবং ত্রিভুজের সাথে যে স্পেশাল দুইটা কোণ, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ, এটা কিন্তু তোমাদেরকে খুবই খুবই হেল্প করবে। বিশেষ করে তোমরা যখন পরিমিতি পড়ো ওই সময় কিন্তু তোমাদের অনেক সময় অন্তস্থ কোণ বহিস্থ কোণ বলে মান দিয়ে দিতে পারে, অথবা ত্রিভুজের ক্ষেত্রে এখানেও তোমার অন্তস্থ কোণ কত বহিস্থ কোণ কত হতে পারে সেটা কিন্তু মান বলে দিতে পারে। মনে করো এখানে সি কোণের মান বলে দিল 60 ডিগ্রি, ঠিক আছে, সি কোণের মান বলে দিল 60 ডিগ্রি। সো এটা যদি 60 ডিগ্রি বলে দেয় অন্তস্থ কোণ, বহিস্থ কোণ কত হবে? বহিস্থ কোণ কোনটা হবে 120 ডিগ্রি। কারণ কি, এই যে খেয়াল করে দেখো, এই বিসিকে তুমি যখন বাড়াইছো এখানে কি একটা সরল কোণ উৎপন্ন করছে না? সো এই সরল কোণ উৎপন্ন করার কারণে এই যে 100, এখানে 60 যদি হয় তাহলে বাকিটা 120। সো বহিস্থ কোণ তাহলে কত হবে? 120 ডিগ্রি হবে। সো এরকম তাহলে কিন্তু আমরা আরও খুবই সুন্দর সুন্দর
প্রত্যেকটা কোণের মানও বের করতে পারবো। এগুলো তোমাদের ওই যে বহুভুজের যখন কোণ সম্পর্কে তোমাদের কোশ্চেন আসে সেখানে বলে দেয় কিন্তু এতগুলা, একটা অন্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাহু কতগুলা, অথবা বাহু যদি হয় 5টা অর্থাৎ পঞ্চভুজ হয় তাহলে অন্তস্থ কোণ কত বা বহিস্থ কোণ কত। সো এই ধরনের এমসিকিউ তোমাদের অনেক আসে। সো তোমরা যদি আমাদের এই ক্লাসগুলোতে উপকৃত হও তাহলে আমাদেরকে বলো, এবং যদি তোমরা এই ধরনের বহুভুজ সম্পর্কে বা বহুভুজের কোণগুলো কিভাবে বের করতে হয় এগুলো সম্পর্কে যদি ভিডিও চাও তাহলেও আমাদের কমেন্ট সেকশনে জানাও। তোমাদের প্রয়োজনে আমি আবার আসব বহুভুজ বা অন্য কোনো টপিক নিয়ে। সো আজকের মতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।